আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নির্মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকবো এবং এই জন্য আমাদের সাথে স্টুডিওতে 3 জন অতিথি রয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব ডক্টর মারুফ মল্লিক, রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ডক্টর শিব্বির আহমেদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আল মামুন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করছি। যেহেতু আসলে আমাদের যে গেস্ট প্যানেল সেটি দেখে নিশ্চয়ই মানুষ অনুধাবন করতে পারছেন কোন দিকে আমরা আলোচনা নিতে চাই, বিশেষ করে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আলোচনা। তবে তার আগে আমরা আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই। ডক্টর শিব্বির আহমেদ, একটু আপনাকে দিয়েই আলোচনা শুরু করি। আজকে রাজধানীতে আওয়ামী লীগের যে কর্মসূচি ঘিরে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে, আপনিও নিশ্চয়ই সেটি দেখেছেন। সেই আলোচনা একটু করে তারপরে যেতে চাই। এবং নির্যাতন করেছে জামাতের একটি সংগঠনের পক্ষ থেকে, সেই অভিযোগ জামাতের দিকেই গেছে। এর মধ্যে যাদের নির্যাতন করা হয়েছে তারাও বলেছে। আপনার কাছে আমি একটু জানতে চাই, জামাত নির্বাচনের আগে যেটি বলেছিল বিবৃতি দিয়ে, তারা বলছে সরকার গঠনের সুযোগ দিলে জামাত বাক স্বাধীনতা রক্ষা করা, সংবাদপত্রের উৎকর্ষ সাধন, সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে। এখন কি তারা নির্বাচিত হতে পারলো না বলে সেসব বাদ দিয়েছে, এরকম কিছু কিনা? সাংবাদিকদের উপর হামলার ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। এটাকে আমি মনে করি এটা জঘন্য রকমের খারাপ কাজ হয়েছে এবং যে বা যারা করেছে তাদের বিচার হওয়া উচিত। দলীয়ভাবে জামাতের উচিত তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর উচিত তাদেরকে চিহ্নিত করে যার যার অপরাধের ভিত্তিতে বিচার করা, এটা করা উচিত। এবং সাংবাদিকদের উপর এ ধরনের হামলা করা, এটা এই কালচার, এটা গণতান্ত্রিক চর্চার জন্য নিঃসন্দেহে এটা ভালো কোনো বার্তা দেয় না। জামাতের যেসব লোকেরা মনে করতেছে যে সাংবাদিকদের উপর হামলা করে আমরা খুব একটা রাজনীতি করে ফেললাম, এটা তাদের আরও রাজনীতি শেখা উচিত আমি মনে করি। এ ধরনের হামলা করা সাংবাদিকদের উপরে, যে পর্যায়ের সাংবাদিকই হোক না কেন, তাকে রক্তাক্ত করা, এটা রাজনৈতিক দল হিসাবে তাদের জন্য মানুষের কোনো ভালো বার্তা থাকবে না বা মানুষ তাদের প্রতি কোনো ধরনের ভালো মেসেজ নেবে না। অ্যাট দ্য সেম টাইম সাংবাদিকরা যে সমাজের দর্পণ হিসাবে নিউজগুলো তুলে নিয়ে আসছে, সেখানেও তো এটা ব্যত্যয় হচ্ছে, এক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি মনে করি এটার ব্যাপারে জামাতের সাংগঠনিকভাবে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এ ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের সোসাইটিতে দেখতে পাই, বিভিন্ন দল বিভিন্নভাবে করছে। এবং আমরা যদি বিএনপির কথাও বলি, নানান সময় সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এবং এই যে কিছুদিন আগে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির উপর হামলা হয়েছিল এবং তারা এভাবে সংবাদ বর্জন করেছিল। ভোলাতে সাংবাদিকদের উপর হামলা হয়েছে, লালমনিরহাটে হয়েছে, ময়মনসিংহে হয়েছে, কুমিল্লায় হয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের হামলা করছে। অ্যাটলিস্ট ধরেন 1 ডজন হিসাব আমি বলতে পারবো, যদি জাস্ট গত কয়েক মাসের হিসাবে। আমি মনে করি সরকারেরও এটার ব্যাপারে আরও নীতিমালা তৈরি করা উচিত, যে সাংবাদিকদের সুরক্ষা, তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করার ক্ষেত্রে, এবং একটা নীতিমালা তৈরি করা, আইনি কাঠামোতে এটার বিচারের ব্যাপারে। জামাতের এক নেতাও বলছিলেন তারা সাংবাদিকদের পাশে থাকবেন, কিন্তু যারা সরকারকে চাপ দিবেন, এই যে উদাহরণগুলোর কথা বলছেন, তারাই আজকে এটি করলো। আমি আপনার কাছে এখানে দুটি বিষয় ছোট করে একটু জানতে চাই। প্রশ্ন পছন্দ হয়নি বলে দোষর ট্যাগ দিয়ে হামলা করা হয়েছে, আবার জামাতের থেকে যে বিবৃতিটি এসছে সেখানেও একটি জায়গায় বলা হচ্ছে যে বহিরাগতদের ইন্ধন, মানে ভাষাগুলো কেমন যেন মনে হয় যেন আওয়ামী লীগের থেকে ধার করা কিনা, এরকম কিনা। এখানে হামলার ঘটনায় এটা অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার যে জামাত সাথে সাথে বিবৃতি দিয়েছে এবং তারা দায় স্বীকার করেছে এবং তদন্ত কমিটি করেছে। আগামীকালের মধ্যে তাদের যে টিম কমিটি করেছে তারা ভিডিও ফুটেজ দেখে তারা ব্যবস্থা নেবে, এটা বলেছে। সো এটা অ্যাপ্রিসিয়েট করবার ব্যাপার। এবং তারা ওই আহত সাংবাদিকরা দেখতে গিয়েছে, তাদের নেতৃবৃন্দরা। তো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা
ব্যবস্থা নিচ্ছে। আমি আগামীকাল পর্যন্ত ওয়েট করতে চাই যে তারা কি ব্যবস্থা নিচ্ছে এবং তারা খুঁজে পেয়েছে কিনা, কেন ভিডিও ফুটেজ আছে, দেখা যাচ্ছে কারা হামলায় জড়িত আছে। তো এইটা তাদের দলীয় তার আগে তো তারা বলে দিচ্ছে যে বহিরাগতদের না, ইন্ধনে এটা পলিটিক্যাল রেটরিক ধরেন বলে অনেকেই যে দুশোর ট্যাগ দেওয়াটা মানে পছন্দ প্রশ্ন। কেউ এখানে বহিরাগতরা এসে হামলা করছে অথবা এখানে গুপ্ত কেউ এসে হামলা করছে, আমাদের নামে অন্য কেউ এসে, যে কজন বিএনপি অনেক সময় বলে না যে আমাদের লোকেরা কেউ আসলে করে না, গুপ্তরা করেছে অথবা তারেক রহমানের ভুল বোঝানো হয়েছে, অমুকরা এটা করা হয়েছে, এই ধরনের পলিটিক্যাল রেটরিক বলা হয়। এগুলো আসলে এগুলার কোনো ভ্যালু আছে বলে আমি মনে করি না। আর কাউকে দোষর ট্যাগ দেয়া, গুপ্ত ট্যাগ দেয়া বা এই ধরনের ট্যাগিং এর রাজনীতি করা যেগুলো আওয়ামী লীগের আমলে করেছে, যে জামাত শিবির ট্যাগ দেয়া বা জঙ্গি ট্যাগ দেয়া, ধরনের এই ট্যাগের রাজনীতি তো আমাদের সোসাইটির জন্য ভালো হয় নাই এবং আওয়ামী লীগের জন্য ভালো হয় নাই। আওয়ামী লীগ তো আলটিমেটলি ট্যাগ দিতে দিতে, রাজাকার জামাত শিবির এটা ট্যাগ দিতে দিতে দেশ ছাড়া হয়ে গেল এবং মানুষ কিন্তু একটা সময় গিয়ে এই ট্যাগিং এর এগেনিস্টে রেজিস্ট্যান্স দেখায়। আপনি যখন রাজাকার ট্যাগিং দিয়ে দীর্ঘদিন যখন আপনি এদেরকে দমন করতে চাইলেন, এক সময় তারা বললো যে আমি কে তুমি কে, রাজাকার, এই টাকা টিকলো না। তো এ ধরনের ট্যাগিং দিয়ে আসলে কি যারা ট্যাগিং দেয় তাদেরই আলটিমেটলি ক্ষতি হয়। তো আমি মনে করি এই দোষর ট্যাগ দেয়া বা গুপ্ত ট্যাগ দেয়া বা রাজাকার ট্যাগ দেয়া, জামাত শিবির ট্যাগ দেয়া, এই ধরনের ট্যাগিং দিয়ে রাজনীতি আসলে বাংলাদেশে তো অলরেডি এটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে যে ট্যাগিং এর রাজনীতি আসলে ভালো কিছু বয়ে আনে না। তো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এটা থেকে শেখা উচিত। জি, একটু ডক্টর মারুফ মল্লিক আপনার কাছে আর বিষয় জানতে চাই। তিনি কয়েকটি উদাহরণ দিচ্ছিলেন যে সাংবাদিক নির্যাতনের। একটি মানবাধিকার সংগঠনের একটা বিবৃতি, গত মে মাসে ৭৮ জন সাংবাদিক নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছেন। ১১টি ঘটনায় অন্তত ৬ জনকে আটক, ৭টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ১২ জন অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ১ জন, ক্ষমতাসীন দল বিএনপি নেতাকর্মীদের সমালোচনায় ৬ জন। আবার এটি অবশ্য পরের ঘটনা, জুনে কাকতালীয় অর্থাৎ বগুড়ায় যে ২টি ইউনিয়নের কাকতালীয় ঘটনার কারণেও এক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপিও কি খুব একটা সাংবাদিকদের নিরাপত্তায় কাজ করছে বলে মনে হয়? না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এইখানে যে জিনিসটা হচ্ছে যে এই বিষয়ে বিএনপিকে আরও সতর্ক হতে হবে, সরকারকে সতর্ক হতে হবে। ধরেন কেউ যদি গণমাধ্যমের নামে রাজনীতি করতে চায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু একদম যেইভাবে আপনি যে ঘটনাগুলোর কথা বললেন এটা নিয়ে আমার মনে হয় যে সরকারের ভিতরে এবং বিএনপির আরও সতর্ক হওয়া উচিত। কারণ গণমাধ্যমের বিষয়গুলো, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশে গণমাধ্যম নিয়ে, এখন এটা তো স্বীকার করতে হবে যে ফেসিবাদ প্রতিষ্ঠায় সফট পাওয়ার হিসাবে গণমাধ্যম একটা শক্তিশালী ভূমিকা পালন করেছিল সেই সময় আওয়ামী লীগের ফেভারে। কিন্তু তার মানে এই না যে আপনি তাদের উপর দমন নির্যাতন চালাবেন বা মামলা করে দিবেন, মামলা ঠুকে দিবেন। এবং খুব আমার মনে হয় যে খুব বড় ধরনের কোনো ঘটনায় মামলা হচ্ছে বা আটক হচ্ছে না। যেই জায়গায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে কার্টুন দেওয়ার পরে উনি সেই কার্টুন নিজে শেয়ার করেছেন, সেই জায়গায় এখন কুরুচিপূর্ণ বা আজে বাজে শব্দ প্রয়োগের কারণে যদি একটা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে, যে যদি ধরেন ডিফেম করা হয় কাউকে, কিন্তু এরকম হামলা করা, কারোর উপর চাপ প্রয়োগ করা বা মামলা ঠুকে দেয়া, একদম এটা আমার কাছে মনে হয় যে ঠিক না। আমি যতটুকু জানি যে সরকারের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত আছে যে তারা গণমাধ্যমকে অবারিত স্বাধীনতা দিবে এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করবে। তো তাহলে এই কাজগুলো কারা করছে? এই কাজগুলো যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে অতি উৎসাহী যারা দলের ভিতরে, যেমন প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তি করার পরে একজনকে আটক করা হয়েছিল, কিন্তু যখন সেটা শীর্ষ পর্যায়ে তথ্যটি যায় সঙ্গে সঙ্গেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, তাকে ব্যবস্থা নেওয়া হয়েছে তার সম্পর্কে। তো এইরকম কিছু স্থানীয় পর্যায়ে ঘটনা ঘটে যায়, আর সেটা সরকারের শীর্ষ পর্যায়ে গেলে বা দলের শীর্ষ পর্যায়ে গেলে সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমি মনে করি যে ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটা আসলে দলের তৃণমূল সহ সারা দেশের মানুষকেই, শুধু বিএনপির নেতাকর্মী না, প্রত্যেকটা দলের নেতাকর্মীকেই সরকারের পক্ষ থেকে এক ধরনের বার্তা দেওয়া উচিত যে গণমাধ্যমের উপর যেন কোনো হামলা মামলা বা চাপ না আসে। যেটা বিফোর 5th অগাস্ট যেই ধরনের গণমাধ্যমের উপর চাপ ছিল, এই জিনিসটা যেন আর ফিরে না আসে। কারণ সরকারের নীতি পলিসিতেও এটা নাই, মানে পার্টিকুলারলি বিএনপির নীতি পলিসিতেও এটা নাই। বিএনপির আমলে সাংবাদিকদের উপর যে দমন নির্যাতন হয় না, সেটা অস্বীকার করা যাবে না, কিছু সাংবাদিকের উপর তো হয়েছে। কিন্তু আপনি বিএনপি যেই কয়েকটা টার্ম ক্ষমতায় ছিল বাংলাদেশে, সেই সময় কিন্তু গণমাধ্যম যথেষ্ট স্বাধীনতা ভোগ করেছে। বা খালেদা জিয়া শেষ টার্মে যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, ওই সময় ওনাকে নিয়ে যে পরিমাণ কার্টুন লেখা হয়েছে বা প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।
তারপরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, কিছু টুকটাক ঘটনা আছে, এগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। আরেকটু এই টপিকে আরেকটু ছোট বিষয় জানতে চাই আপনার কাছে। প্রধানমন্ত্রীর গেল কয়েক মাসে তার যে ব্যক্তিগত ইমেজ এক ধরনের ডাউন টু আর্থ, আর সরকারের যে ইমেজ সম্পূর্ণ আলাদা বলে মনে করছেন অনেকে। এটি কি মানে প্রধানমন্ত্রী যে ডাউন টু আর্থ, কিন্তু সরকারের সেই ইমেজটি নেই, যার উদাহরণ এতক্ষণ আমরা আলোচনাও করছিলাম সরকারের মন্ত্রী এমপি সহ বাকিদের। এটি কি সরকারের পলিসির অংশ নাকি অন্য কোনো কিছু? না, এখানে হচ্ছে কি একটু সিঙ্ক হতে সময় লাগে। ধরেন প্রধানমন্ত্রী যেইভাবে কাজ করছেন বা ওনার যেই সম্প্রতি একটা তার ভিডিও ভাইরাল হয়েছে, এটা মনে হয় অনেক আগে বলেছিলেন উনি, সম্ভব আমি জানি না কবে বলেছেন, যে উনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন একটা অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। তো উনি সবাইকে বোঝাচ্ছিলেন যে আমরা তো এখন ক্ষমতায়, আমরা যদি একটা প্রতিশোধমূলক ব্যবস্থা নেই তাতে তো কোনো লাভ হবে না, কারোরই লাভ হবে না, বরং আসলে এই বিষয়গুলিকে আমাদের ভুলে গিয়ে সামনের দিকে আগাতে হবে। তো এটা কিন্তু ওনার পক্ষ থেকে একটা বার্তা, সহিষ্ণু রাজনীতি করতে হবে আমাদের। এই জায়গাটা আপনি যেটা বললেন যে দলের হয়তো বা দু একজন একটু ব্যতিক্রমী আচরণ করছে, ওই যে আমি বললাম সিনক্রোনাইজেশন হইতে সময় লাগবে একটু, কারণ 17 বছর আপনি একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, রাগ ক্ষোভ আছে অনেকের মনের মধ্যে, অনেকেই জেল খেটেছেন, পালিয়ে থেকেছেন, মানে নির্যাতনের শিকার হয়েছেন। তো সেই জায়গায় যখন আপনি রাষ্ট্রের দায়িত্বে আসবেন, সেই জায়গায় কিন্তু নিজের ভিতরে প্রতিশোধ স্পৃহা এটা কিন্তু সংবরণ করা খুব কঠিন, কারণ আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু সেই বার্তা আসলে পৌঁছাতে কত সময় লাগে? আমার মনে হয় দ্রুতই পৌঁছে যাবে। এত চাঁদাবাজের বিরুদ্ধে নির্বাচনে আসার আগেই সরকার ব্যবস্থা নিচ্ছিল, অনেককে শোকজ করছে, এই করছে, তারপরও নির্বাচিত হওয়ার পরে এমপি পুত্র চাঁদাবাজির জন্য আটক হন, আবার তিনি মুচলেকা দিয়ে ফেরত যান। সেই বার্তা পেতে আসলে আর তৃণমূলে কতদিন লাগবে? না, এটা কিন্তু ধরেন যে এই জায়গায় যে এমপি পুত্রকে ধরা হয়েছে একদম এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এটাও কিন্তু একটা নতুন দিনের রাজনীতি। আবার মুচলেকা দিয়ে যে ফেরত গেছেন, এটাও কি নতুন রাজনীতি? এটা নতুন রাজনীতি না, তাকে সতর্ক করা হয়েছে যে ঠিক আছে, যে ধরেন মানে এমপি পুত্র বলে সতর্ক, বাকিরা হলে জেলে চলে যেতেন। না, বাকিরা জেলে যেতেন না, ওনাকেও নিশ্চয়ই পরবর্তীতে জেলে পাঠানো হবে। আর আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকে জামাতের সঙ্গে যে মানে ঘটনাটা ঘটেছে সাংবাদিকদের সঙ্গে, এইটা আসলে জামাতকে আরও সহিষ্ণু রাজনীতি করতে হবে। আমরা 5ই আগস্টের পর দেখতে পাচ্ছি যে জামাতের লোকজন ক্রমশই অসহিষ্ণু হয়ে যাচ্ছে, একদম মানে লাগামহীন আচরণ করছে। তো এই বিষয়ে তাদেরকে সতর্ক হতে হবে। এবং সাংবাদিকরা একটা দুইটা আজে বাজে প্রশ্ন করতেই পারে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে ঠান্ডা মাথায় পরিস্থিতিকে মোকাবেলা করা। পাশাপাশি আমি গণমাধ্যমের প্রতি যে কথাটা বলবো, যে যেই ঘটনার সূত্রপাত আমরা শুনেছি যে দীর্ঘ বক্তৃতা দিচ্ছিলেন জামাতের লোকজন, সেই জায়গায় থেকে সাংবাদিকদের পক্ষ থেকে মনে হয় একটু প্রশ্ন করা হয়েছিল যে আপনারা একটু সংক্ষেপ করলে হয়তো আমরা এই টিভিতে বা পত্রিকায় খবরটা ধরাতে পারবো। তো সেইটা বলার পরে এই ধরনের আচরণ করা, তারা খারাপ তো কিছু বলেন নাই, তাদের কাভারেজ দেওয়ার জন্যই তো বলেছেন যে ঠিক আছে ভাই, আপনারা একটু আলাপ সংক্ষিপ্ত করেন, তাহলে হয়তো বা আমরা এটা টিভিতে একটা ধরেন 2টা বা 3টা সংবাদে ধরাইতে পারবো। কারণ সাংবাদিকদের তো একটা তাড়া থাকে, সংবাদটি কে কার আগে দ্রুত ব্রডকাস্ট করতে পারে বা অনলাইনে দিতে পারে। তো সেই জায়গা থেকে একটা ভালো পরামর্শই দেওয়া হয়েছে, কিন্তু এরকম একটা লোককে দূষর আখ্যা দিয়ে একদম জনসমক্ষে এইভাবে পিটানো, এটা ধরেন এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে তাদেরকে একটু খেয়াল করা উচিত। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আল মামুন মৃধা, আপনার কাছ থেকে জানতে চাই, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নানান ধরনের আলোচনা রয়েছে। আমরা যতদূর এখন পর্যন্ত জেনেছি যে 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে, এর মধ্যে 4টি দ্বিপাক্ষিক চুক্তি, 13টি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের কথা রয়েছে। উল্লেখযোগ্য বাণিজ্য চুক্তি এর মধ্যে রয়েছে কিনা, কিভাবে দেখেন আপনারা? আসলে বাণিজ্য চুক্তির ব্যাপারগুলো একটু লম্বা সময় নিয়ে পর্যালোচনা করতে হয়। চীনের সাথে একটা বাণিজ্য চুক্তি যেটা নিয়ে বহুদিন ধরে আমাদের কথাবার্তা হচ্ছিল, এখনো পর্যন্ত সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের টেবিলেই আছে এবং সেগুলো নিয়ে অনেক ধরনের পর্যালোচনা চলছে। আশা করছি যে প্রধানমন্ত্রীর এই সফরের পর এই যে কার্যক্রম অনেক দিন ধরে আটকে আছে সেটা আর একটু ত্বরান্বিত করা হবে। যেই এগ্রিমেন্ট এবং এমওইউগুলোর কথা বললেন, সেগুলোর আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ইম্প্যাক্ট আমাদের জিডিপি, আমাদের জাতীয় অর্থনীতি, ইভেন আপনি যদি ব্যক্তি পর্যায়ের একজনের ব্যবসা বাণিজ্য জীবনমান নিয়ে কথা বলতে চান, তাহলে সেগুলোর কিছু সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে। সো সামগ্রিক অর্থে চিন্তা করলে আসলে বাংলাদেশের সামনের দিকে যেই রকম সারা বিশ্বের সাথে বাণিজ্য ক্ষেত্রে তাল মিলিয়ে চলার যেই পূর্ব শর্তগুলো আছে, তার মধ্যে অন্যতম পূর্ব শর্ত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার।
এবং আপনার ফ্যাসিলিটেশন ফর দ্য বিজনেস কমিউনিটি, তো সেগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি। এই সফরটা নাকি চুক্তিগুলোর যে চুক্তিগুলোর বিষয়? কারণ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যদি আপনি কনসিডার করেন, তাহলে প্রধানমন্ত্রীর এখনকার চীন সফর আমি মনে করি যে বাংলাদেশের, আপনি যদি দশক ধরে ধরে কনসিডার করেন, বিশ্ব এখন যেই পর্যায়ে আছে এবং আমাদের আঞ্চলিক রাজনীতি, আমাদের দেশীয় রাজনীতি এবং বৈশ্বিক যেই অর্থনৈতিক আবহাওয়া চেঞ্জ হচ্ছে বিভিন্ন ডিউ টু ডিফারেন্ট কনফ্লিক্টস, এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর এই চীন সফর আসলে অনেকগুলো বার্তা দেয় সারা বিশ্বের জন্য। এবং আমি মনে করি যে বাংলাদেশ এখন ফরেন পলিসির দিক থেকে যদি কনসিডার করেন, সেক্ষেত্রেও একটা শক্তিশালী অবস্থানে আছে। আমাদের ভবিষ্যতের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আছে, সেগুলোকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে উভয় দেশের তরফ থেকে যে আমরা আপনার এই ওনার এই সফর পূর্ববর্তী যেই স্টেটমেন্টগুলো শুনেছি, তার মধ্যে দিয়ে এই জিনিসগুলো পরিষ্কার হয়ে আসে। আর্থিকভাবে আমরা মানে লাভবান হতে পারি সরাসরি যদি এরকম জায়গায় বলি। আজকে যেমন সংসদে মন্ত্রী বলছিলেন যে আমাদের বাণিজ্য ঘাটতি চীনের সাথে সর্বাধিক, সবচেয়ে বেশি সংখ্যক। আপনিও নিশ্চয়ই এই বিষয়ে অবগত। এখন সরকারের যে প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে আমরা কিভাবে আর্থিকভাবে সুবিধা পেতে পারি? দেখুন, বাণিজ্য ঘাটতি একটা খুব কমন ফ্যাক্টর। মানে এই ব্যাপারটা আমাদের বাংলাদেশে যেভাবে উপস্থাপন করা হয়, কিন্তু বাণিজ্য ঘাটতি নিয়ে কেউ যদি রাজনীতি করে এবং কারো উপরে এই জিনিসটা চাপিয়ে দিতে চায়, সেখানে কিছু প্রশ্ন থাকে। চীনের সাথে আমাদের মতো বহু দেশেরই বাণিজ্য ঘাটতি আছে। এটার কিছু যৌক্তিক কারণ হলো যে চীন থেকে আমরা মূলত যে ধরনের পণ্যগুলো আমদানি করি, আমাদের বিভিন্ন পণ্যের কাঁচামাল, যন্ত্রাংশ, কেমিক্যালস, ডিফারেন্ট কাইন্ড অফ সার্ভিসেস এবং আমাদের কিছু কনজিউমার গুডস আছে, যেগুলোকে আমরা ভ্যালু অ্যাড করে আমরা আবার এগুলো এক্সপোর্ট করি পৃথিবীর বিভিন্ন দেশে। সো সঙ্গত কারণেই আমাদের এক্সপোর্টের জন্য এই ইম্পোর্টটা করতে হয়। বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বেশ কিছু পন্থা আছে। আমাদের বহুদিনের যেই সাজেশনটা, আমরা অনেকবার এগুলো নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিডা এদের সাথে কথা বলেছি, যে আমাদের প্রপার অ্যাপ্রোচটা হওয়া উচিত। যেহেতু চীনের একটা তৈরি বাজার বাংলাদেশে আছে, প্রায় $25 বিলিয়ন মতো আমাদের বাইল্যাটারাল ট্রেড হচ্ছে, তার মধ্যে $24 বিলিয়ন কাছাকাছি আমরা চীন থেকে ইম্পোর্ট করছি। সো ওই ধরনের ইন্ডাস্ট্রিজগুলোকে যদি আমরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাই, এবং যেই ধরনের পণ্যগুলো আমরা চীন থেকে আমদানি করছি, সেই ধরনের পণ্যগুলো যদি আমরা আমাদের দেশ থেকে, দেশে উৎপাদিত হয় এবং দেশ থেকে সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের ইম্পোর্ট কম করতে হবে, আমাদের একটা বিশাল বৈদেশিক মুদ্রার সেভিংস হবে। একই সাথে এই ব্যবসা যেহেতু আমরা সাস্টেইন করতে চাই এই ইন্ডাস্ট্রিজগুলোতে, তার ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজে আমাদের নিজস্ব একটা শক্তিমত্তা জায়গা তৈরি হবে। সো বাণিজ্য ঘাটতিটাকে মোকাবেলা করার জন্য আমরা চীনে সমপরিমাণ এক্সপোর্ট করব, আসলে প্রতিটা দেশের একটা ইম্পোর্ট বাস্কেট, একটা এক্সপোর্ট বাস্কেট থাকে। চীনের যে ইম্পোর্ট বাস্কেটটা আছে, তারা যেই ধরনের পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করে, আমাদের এক্সপোর্ট বাস্কেটের মধ্যে আসলে এই পণ্যগুলো খুব একটা নাই। এটাই বাস্তবতা। আমাদের যেই ধরনের ইম্পোর্ট করা দরকার, চীনের এক্সপোর্ট বাস্কেটে ওটা আছে। সো এই ধরনের ঘাটতি কিছু থাকবেই, কিন্তু সেটাকে আমরা বহুমাত্রিক, তার মানে আমরা এক্সপোর্ট বাড়াতে হয়তো পারবো না, কিন্তু ইম্পোর্ট কমিয়ে আনার কোনো প্রক্রিয়া, কমিয়ে আনার ক্ষেত্রে এবং আমাদের দেশীয় বিনিয়োগের ক্ষেত্রে এটা একটা বড় সিগনিফিক্যান্ট স্টেপ হতে পারে। ডক্টর শিবির আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই সফরটাকে আপনি কতটা বাণিজ্যিক এবং কতটা কূটনৈতিকভাবে বিশ্লেষণ করতে চান? এই সফরটা আমার কাছে কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়। মানে বাণিজ্যিক গুরুত্ব আছে নিঃসন্দেহে। যেমন প্রধানমন্ত্রী সফরের জন্য প্রথমে চুজ করলেন মালয়েশিয়াকে, এরপর চীনে গেলেন, এবং মালয়েশিয়ায় খুবই সংক্ষিপ্ত একটা সফর ছিল, কিন্তু 18 ঘন্টার মতো। তো আমার কাছে মনে হয়েছে প্রধানমন্ত্রী আসলে চায়নাতেই গিয়েছেন, একটা বাফার জোন হিসেবে মালয়েশিয়াকে ব্যবহার করেছেন। মালয়েশিয়া আমাদের সাথে তো দীর্ঘদিনের বন্ধুত্ব। মালয়েশিয়ার সাথে আমাদের শ্রম বাজারের, বিশেষ করে আমাদের প্রায় 8 লাখের বেশি বৈধ শ্রমিক, অবৈধ অন্যান্য যারা আছে কাগজপত্র ছাড়া, এরকম হিসাব করলে 12 লাখের বেশি শ্রমিক মালয়েশিয়াতে আছে। এবং মালয়েশিয়ার
টোটাল যে বিদেশি শ্রমিক তার 37% হচ্ছে বাংলাদেশি। ইভেন তাদের যে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার চেয়েও বাংলাদেশি শ্রমিক সেখানে বেশি। তো মালয়েশিয়ার সাথে আমাদের এই জায়গায় একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে, মুসলিম কান্ট্রি হিসেবে তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো আছে। এছাড়া তাদের সাথে যে পেট্রোনাসের সাথে আমাদের যে গভীর সমুদ্র বন্দরের তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগের আলাপ আলোচনা হচ্ছে। তো আমি মনে করি এটা মালয়েশিয়ার সাথে এই জায়গায় গুরুত্বপূর্ণ। চায়না আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, নানান অবকাঠামোগত বিনিয়োগ করে চায়না। এই জায়গা থেকে চায়নার সাথে আমাদের নানান চুক্তি হওয়া বা বিনিয়োগের ব্যাপারে, তিস্তার ব্যাপারে চায়নার আগ্রহ আছে, এগুলো নিয়ে। তো এইটা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে চায়নাতে প্রথম সফর দেয়া, ভারতের বাইরে গিয়ে, এটা আমাদের একটা স্বাধীন যে ফরেন পলিসি, এইটার একটা ইন্ডিকেশন। আমাদের তো গত 17-18-15 বছর ধরে আমরা ফরেন পলিসি দেখেছি যে একটা নির্দিষ্ট রাষ্ট্রের সাথে, ভারতের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এ ধরনের যে একটা রাষ্ট্রের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, এবং ইভেন আমি অন্য কোনো দেশের সাথে কি সম্পর্ক করব সেটাও তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর হওয়া, পরবর্তীতে তারা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা, মোটামুটি এক ধরনের সম্পর্ক এমন জায়গায় গেছে যে মন্ত্রী বলছেন যে আমরা এত ছোট লোক না যে ভারতের কাছে ট্রানজিটের পয়সা চাইব। তার মানে এখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে আবেগের ভিত্তিতে আমরা এক ধরনের সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই প্রধানমন্ত্রীর প্রথম সফরটা, এটা একটা বার্তা ভারতের জন্য যে ভারতের বাইরেও আমাদের বন্ধু আছে, বা আমরা ভারতের উপর যে ডিপেন্ডেন্সি ছিল আমাদের ফরেন পলিসির, সেখান থেকে আমরা বের হয়ে আসছি। তো এখানে নিঃসন্দেহে যেমন তিস্তা ব্যারেজ নিয়ে, যদি তিস্তা প্রকল্প নিয়ে যেমন ভারতের কনসার্ন আছে, চিকেন নেকের কাছাকাছি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন এরকম বলেছে। তো এই যে দিল্লির উদ্বেগ আছে এখানে, আবার চায়না এখানে ইনভেস্ট করতে চাচ্ছে, এই দুটো পরাশক্তির মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং আমাদের করতে হবে। এইটা নিয়ে সরকারের স্পষ্ট পলিসি থাকা দরকার আছে, বা চায়নার সাথে যে চুক্তিগুলো হচ্ছে সেগুলোর সম্ভাব্য ঝুঁকিগুলো, তাদের সাথে কি ধরনের কন্ট্রাক্ট হচ্ছে এবং সময়সীমা কত, সুদ কত, পরিসীমা কত, এগুলো নিয়ে আলাপ আলোচনা করা, সংসদীয় কমিটিতে আলাপ হওয়া, এবং জাতির কাছে স্পষ্ট থাকা দরকার আছে, কোনো গোপন চুক্তি যেন না হয়, যেটা আমেরিকার সাথে হয়েছে। এ ধরনের ইস্যুজ আছে। অ্যাট দ্য সেম টাইম আবার ধরেন চায়না এবং ইউএসএ রিলেশনের যে কম্পিটিশান আছে তাদের মধ্যে, সেখানেও এটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে। যে আমি এটা নিঃসন্দেহে একটা স্মার্ট হেজিং হয়েছে, আমরা চায়না যাচ্ছি, কিন্তু একই সাথে ওয়াশিংটনের সাথে সম্পর্কে কোনো ধরনের টানাপোড়েন তৈরি হয় কিনা। মেসা প্রজেক্টের কথা শুনছি যে মেরিটাইম সিকিউরিটি নিয়ে ইউএসের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি করবার জন্য যাচ্ছে, সেখানে অর্থনৈতিক সম্পর্কের বাইরে কোনো ধরনের সামরিক ব্যাপার আছে কিনা। যদি অর্থনৈতিক সম্পর্কের জন্য হয়, ডেফিনেটলি আমাদের ইয়েস বলা উচিত, কিন্তু কোনো ধরনের আনুষ্ঠানিক সামরিক অন্তর্ভুক্তি আমাদের জন্য আবার চায়নার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তৈরি করবে। চায়না এটাকে ইন্দো প্যাসিফিক রিজনের রিলেশনশিপের জায়গায় এটাকে একটা কন্টেইনমেন্ট মনে করতে পারে। তো মোটের উপর আমি বলবো যে এটা একটা স্মার্ট ডিসিশন যে আমরা চায়নায় ভিজিট করছি এবং ইন্ডিয়ার কাছে আমরা একটা বার্তা দিচ্ছি। আর ইন্ডিয়া আমাদের সাথে যে ধরনের আচরণ করছে, প্রতিবেশী সুলভ আচরণ করছে না। যদি আমাদের প্রতিবেশী হিসেবে ইন্ডিয়া গুরুত্বপূর্ণ, মালয়েশিয়া আমাদের শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ, চায়না আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিনিয়োগের, অবকাঠামোর বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ইন্ডিয়ার যে আচরণ আমরা বাংলাদেশের প্রতি দেখি, এবং সাম্প্রতিক সময়গুলোতে যেমন বাংলাদেশ বিরোধী র্যাটরিক ইউজ করে পশ্চিমবঙ্গে নির্বাচন করেছে, এবং তারা পুশ ইন করছে বাংলাদেশের দিকে, নোম্যান্সল্যান্ডে মানুষদেরকে নিয়ে এসে মানবিক ক্রাইসিস তৈরি করছে। এইটা তো কোনো প্রতিবেশী সুলভ আচরণ না যে একটা কূটনৈতিক ভালো সম্পর্ক তৈরি হবে। এইটা ইন্ডিয়ার পক্ষ থেকে আমি সেই প্রচেষ্টাটা দেখি না। তো আমি মনে করি এটা ইন্ডিয়াকে, অনেকে মনে করছেন যে এই পুশিনের প্রচেষ্টাটা ইন্ডিয়া একটা প্রেশার ক্রিয়েট করছে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো করবার, যেটা আসলে অকূটনৈতিক একটা স্ট্র্যাটেজি আর কি। তো বাংলাদেশের দিক থেকে আমি মনে করি এটা একটা পাল্টা মেসেজ যে আমরা তোমাদের এগুলোর ধারধারি না, আমাদের আরও বন্ধু আছে। জি, ডক্টর মারুফ মল্লিক, একটু আপনার কাছে জানতে চাই, তিনি ইন্ডিয়ার বিশ্লেষণের কথা বলছিলেন। হিন্দুস্তান টাইমস বলছে, বাইপাসিং ইন্ডিয়া, বাংলাদেশ পিএম রহমান পিক্স মালয়েশিয়া চায়না ফর ফার্স্ট ভিজিট। অবশ্য তারা পরে আবার আরেকটি লাইনে যুক্ত করেছে, সেই কথার সারমর্ম হচ্ছে এরকম যে অনেকটা, যে প্রথম সফর মালয়েশিয়া, বিএনপি সরকারের ভারত চীন ইস্যুতে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান, হয়তো এটিও তারা যুক্ত করেছে। মানে এর দ্বারা কি এক ধরনের ইঙ্গিত দেয় যে ইন্ডিয়া মনে করছে যে চীন সফরই আসলে প্রথম গেছে, মালয়েশিয়া কেবলমাত্র একটি। দেখেন, একটা দেশের সরকার প্রধান প্রথম সফর হোক আর যেই সফরই হোক, কোন দেশগুলোতে যাবে,
যেখানে তার সবচাইতে বেশি স্ট্র্যাটেজিক রিলেশন আছে। উনি যেটা বলছিলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক ছিল, সো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে তো ইন্ডিয়াতে যাবেন, এটি স্বাভাবিক, কারণ ভারতের সঙ্গে ইন্ডিয়ার একটা খুব গভীর সখ্যতা আছে। আর এখন ধরেন প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, সেই জায়গাতেও আমাদের স্ট্র্যাটেজিক রিলেশন আছে। আমাদের অলরেডি মামুন ভাই বলেছেন বা শিবির ভাই বলেছেন যে আমাদের বিজনেস, ট্রেড এবং মিলিটারি প্যাক্ট নানা কিছুই বিবেচনায় আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। এটা কিন্তু আসলে বিষয়টা এরকম না যে ঠিক আছে বাংলাদেশের মুহূর্তে ভারতেরকে দেখিয়ে দিল যে না ঠিক আছে আমরা চীনেই যাচ্ছি। হ্যাঁ, আপনার পলিটিক্সে এটার কিছু ইমপ্লিকেশন আছে, ডিপ্লোমেসিতে অনেক কিছু মিন করে আসলে আপনি কোন দেশে যাচ্ছেন বা কোন দেশে যাচ্ছেন না। পাশাপাশি কিন্তু ওই দেশটাকে বিবেচনায় নিতে হয়, আপনি যখন মানে প্রফিট ম্যাক্সিমাইজ করবেন তো আপনার দেশের জন্য, আপনি তো ওইখানেই যাবেন যেখানে আপনি স্বার্থ সবচেয়ে বেশি ইন্টারেস্ট আপনি ভালো বেশি পাবেন। তো চীনের কাছে যাওয়াটা আমার কাছে মনে হয় সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যে চীন আমাদের সবচেয়ে বড় বিজনেস পার্টনার। আপনি যেমনটা বললেন যে ট্রেড গ্যাপ আছে অনেক আমাদের চীনের সঙ্গে, বাণিজ্যমন্ত্রী আজকে পার্লামেন্টে বলেছেন। তো সেই জায়গায় যদি এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার সরাসরি চীনে গিয়ে আলোচনা করে যদি কিছু বাণিজ্যিক সুবিধা নিতে পারেন, বা আমি তো এমনও শুনেছি যে কিছু সামরিক সরঞ্জাম আদিও কিনতে পারেন উনি, চুক্তি হতে পারে। হ্যাঁ, যদি এটাও হয় সেটা এর ফলে কি ইন্ডিয়ার সাথে সম্পর্কের কোনো টানাপোড়েন তৈরি হতে পারে? টানাপোড়েন তৈরি হবে না, কারণ বিষয়টা এরকম না যে আমরা তো আমাদেরকে তো সব জায়গায় যেই জায়গা থেকে আমরা বেস্ট সার্ভিসটা পাবো সেই জায়গাতেই তো আমরা যাব। আমার যদি এখন ট্রেড বলেন, সামরিক বিষয় বলেন বা ডিপ্লোমেসিতে পারস্পরিক সমঝোতার কথা বলেন, ধরেন আসলে মালয়েশিয়াতে উনি কেন গেলেন? এখন যেটা বলা হচ্ছে যে ঠিক আছে যে আলটিমেটলি প্রাইম মিনিস্টার চীনেই গিয়েছেন জাস্ট বাফার জোন হিসাবে, মালয়েশিয়ায় গিয়েছেন। বাফার জোন তো মালদ্বীপসও হতে পারতো, থাইল্যান্ডও হতে পারতো, শ্রীলঙ্কাও হতে পারতো, মালয়েশিয়া কেন? বিকজ যেটা উনি বললেন যে 37 যে মালয়েশিয়ার যে ফরেন মানে ম্যান পাওয়ার আছে, এইটার 37 হচ্ছে বাংলাদেশিরা, এবং সেইটাকে আরও কত দূর আগায় নেওয়া যায়, কারণ আমাদের তো ম্যান পাওয়ার আমাদের একটা বড় শক্তি, মানে ফরেন কারেন্সি আনার। তো সেই জায়গায় এখন আমরা যদি মালয়েশিয়ায় গিয়ে ডিপ্লোমেসি করে যদি 37কে 50% নিতে পারি, আরও যদি শ্রমিক বেশি পাঠাতে পারি, তাহলে তো আমাদেরই লাভ। তাহলে আপনার তো ডিপ্লোমেসির মূল মানে ড্রাইভিং ফোর্স হবে যে কোথায় গেলে আপনি সবচেয়ে বেশি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন। সেই জায়গাতে মালয়েশিয়ায় চিহ্নিত মানে পিক করা হয়েছে। অন্যথায় তো থাইল্যান্ড যেতে পারতেন, সিঙ্গাপুর যেতে পারতেন। তো একইভাবে চীনে যাওয়াটার কারণটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের কিছু বিষয়াদি আছে, তিস্তা আমাদের একটা প্রজেক্ট আছে, আমাদের কিছু ডেভেলপমেন্টের কাজকর্ম আছে যেখানে আমাদের আসলে ফাইন্যান্স লাগবে, ফরেন ফাইন্যান্স লাগবে। তো চীনের কাছ থেকে হয়তো বা এই মুহূর্তে চীন তো সারা পৃথিবীতে বিনিয়োগ করে সহজ শর্তে, এবং এইটা নিয়ে আমার মনে হয় না যে ভারতের সঙ্গে কোনো ঝামেলা হবে। এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি কোনো ডিপ্লোমেসিতে মানে সংকট তৈরি হওয়ার সুযোগ দেখছি না, কারণ শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশ আছে যেখানে একই সঙ্গে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি কাজ করে। দেখা গেছে এমন এক দেশ আছে যেখানে ধরেন আপনি ইসের কথাই ধরেন, টার্কির কথাই ধরেন, তুরস্ক তো নেটোর সদস্য, সেখানে তো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু তাদের সামরিক সম্পর্ক আছে, লেনদেন আছে। কিন্তু তার মানে এই না যে তুরস্কের সঙ্গে চীন বা রাশিয়ার সম্পর্ক নাই। হ্যাঁ, তুরস্ক তো S-400 যেটা মিসাইল, অ্যান্টি মিসাইল, সেটাও তো কেনার পরিকল্পনা করেছিল রাশিয়া থেকে। এখন বিষয়টা হচ্ছে যে একটা দেশ, একটা সার্বভৌম দেশ, সে তার সুবিধা মতো সিদ্ধান্ত নেবে যে আমি কোথায় যাব, কোথায় যাব না। এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব যে আবার বাংলাদেশিদের কাছে ফিরে এসেছে, এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে প্রাইম মিনিস্টার আসলে চীনে যাচ্ছেন। আমাদের যে একটা গত 17 বছরের ট্রেডিশন ছিল যে নির্বাচন হবে ঢাকায় আর আপনি অর্ঘ্য জমা দিয়ে আসবেন দিল্লিতে, সেটা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। আল মামুন মৃধা, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আরেকটি বিষয় আবার আলোচনা পাচ্ছে, বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI, যেটি এর আগেও বাংলাদেশে এখানে স্বাক্ষর করেছে, কিন্তু সেটি খুব একটা গতি পায়নি। বলা হচ্ছে যে এই সরকারের আমলে সেটি গতি পেতে পারে। এর ফলে কি আমরা আসলে লাভবান হব, আপনারা কিভাবে দেখেন? বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়াতে বেল্ট অ্যান্ড রোডের প্রথম সিগনেটারি ছিল, এবং সেইটার কিছু ইম্প্যাক্ট আমরা অলরেডি এনজয় করছি। আমাদের পাওয়ার সেক্টর যদি বলেন, ইনফ্রাস্ট্রাকচার যদি বলেন, এই সকল ব্যাপারগুলোতে অনেকগুলো প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোডের আন্ডারে হয়েছে। বেল্ট অ্যান্ড রোডটা আসলে এটা শুনতে একটা কানেক্টিভিটি কনসেপ্টের মতো শোনালেও এটা কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। সেটা হচ্ছে কি, আমাদের গ্লোবালি
একটা কমিউনিটিকে আরেকটা কমিউনিটির সাথে কানেক্ট করা, সেটা কালচারালি, সেটা এডুকেশনালি, সেটা এনভায়রনমেন্টালি এবং ইনফ্রাস্ট্রাকচার এবং কানেক্টিভিটি তো আছেই। আপনি সামনের দিকে যদি আমরা চিন্তা করি যে পৃথিবী কোন দিকে এগোচ্ছে, আপনি যদি দেখেন যে গ্লোবাল রিসার্চ এখন যেগুলো হচ্ছে সেগুলোর সিংহভাগ এখন চীন থেকে হচ্ছে। আমাদের মতো দেশ, যেখানে আসলে দেশটার আয়তনটা খুব ছোট, মানুষ অনেক বেশি এবং বহুমাত্রিক চ্যালেঞ্জেস আছে, এখানে জলবায়ুগত চ্যালেঞ্জেস আছে, এইখানে আমাদের মানে অন্যান্য দেশের মতো আমাদের দেশে খনিজের অনেক বড় সম্পদ নাই। সেসব দেশের জন্য আসলে স্কিল হতে পারে তার দেশের মানুষের মেধা। এবং আমাদের জন্য অ্যাডভান্টেজ পয়েন্টটা যেটা হচ্ছে যে আমাদের ডেমোগ্রাফিকে এখন ইউথের পরিমাণটা হচ্ছে ম্যাক্সিমাম। সো এই ইউথটাকে যদি আমরা আপনার প্রপারলি ট্রেন করতে পারি টুয়ার্ডস নেক্সট বিজনেস, উইচ ইজ এআই, উইচ ইজ সেমিকন্ডাক্টর, উইচ ইজ আপনার মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স যেসব রিসার্চ আছে সেগুলোকে ইনভলভ করে যে প্রোডাক্ট ডিজাইন করা, আপনার টুয়ার্ডস গ্রিন এনার্জি এবং ব্লু ইকোনমির কথা যেগুলো আমরা বলছি, এই সকল সেক্টরেই আসলে চীন এখন সারা পৃথিবীকে লিড করছে। সো আমাদের আসলে চীনের কাছ থেকে অনেক কিছু নেওয়া আছে, যেটা এই প্রোগ্রামগুলো কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারেই হতে পারে। আমরা যদি একটু শিক্ষার দিকে তাকাই, আপনি দেখবেন যে এখন গ্লোবালি যে ইউনিভার্সিটিগুলো আপনার টপ র্যাঙ্কিংয়ে আছে তার মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু এখন চীনের, এবং ওরা মানে যুগান্তকারী সব কাজ করছে বিভিন্ন আপনার আবিষ্কার এবং গবেষণার ক্ষেত্রে। আমি মনে করি যে আমাদের ইউনিভার্সিটিগুলো যদি প্রপারলি ওদের সাথে কোলাবোরেশনে যায়, বা চীনের কোনো একটা ইউনিভার্সিটি যদি বাংলাদেশে আসে, তাহলে এখান থেকে বাংলাদেশ আসলে মাল্টি ডাইমেনশনাল অ্যাডভান্টেজ পেতে পারে। আমরা যদি চিন্তা করি যে হসপিটাল সেক্টরে চীনের আসলে বিশ্বমানের হসপিটাল এখন আছে, এবং ওদের যে ট্রেডিশনাল মেডিসিন আছে সেটাও এখন ব্যাপক অর্থে ব্যবহার হচ্ছে। সো এক্ষেত্রেও যদি আপনার অনেকগুলো প্রজেক্টের কথা আমরা শুনতে পাচ্ছি, সেগুলোর যদি ইমপ্লিমেন্টেশন হয়, সো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে বাংলাদেশ আসলে বহুমাত্রিক লাভজনক অবস্থায় যেতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ডক্টর শিবির আহমেদ, একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। এই সময়ের বিশেষ করে আরেকটি উদ্যোগে, চীনের আরেকটি উদ্যোগে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, বিআরআই বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। যদিও আবার অনেকে বিআরআই প্রজেক্টকেও এর আন্ডারে বলা হচ্ছে যে এটিও সেই ইনিশিয়েটিভের অংশ, অর্থাৎ সামগ্রিকভাবে আসলে উন্নয়ন অংশীদার হিসাবে। এখন বাংলাদেশের যেই সংকট, বিশেষ করে আর্থিক সংকট, কেউ কেউ বলছেন যে সরকার আসলে তার সেই আর্থিক সংকট মেটানোর জন্য অনেকটা চীনের সহায়তা এক ধরনের চাইছেন। এই ধরনের ইনিশিয়েটিভে যুক্তির ফলে আমাদের সেই সংকটটা কিছুটা মিটতে যাচ্ছে বলে মনে করেন? চীনের সাথে আমাদের যেমন আল মামুন ভাই যেটা আলাপ করছিলেন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে, যে বাংলাদেশ 2016-এ এটার সাথে অন্তর্ভুক্ত হয়েছে, এবং এই প্রকল্পের অধীনে বা এই ইনিশিয়েটিভের অধীনে অলরেডি বাংলাদেশে কিছু প্রজেক্ট হয়েছে, যেমন কর্ণফুলী টানেল, তারপরে পায়রা বন্দর, আরও কিছু রোডস অ্যান্ড হাইওয়েজ এরকম। তো এগুলো ধরেন অবকাঠামোগত উন্নয়নের জন্য এই ধরনের সাপোর্ট বা এই ধরনের কোঅপারেশন দরকার আছে, যেগুলো বিগ প্রজেক্টগুলো। কিন্তু অনেক সময় হয় যেটা, যে ধরেন কর্ণফুলী টানেল করা হলো, এইটার এখন আমরা অ্যাসেস করে দেখতে পাচ্ছি যে এই টানেলটা যে করা হলো এটা আসলে কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা সঠিকভাবে করা হয় নাই। কারণ আমরা এখন দেখতেছি এই টানেলটা তার রিকভারি কস্ট, তার যে মেনটেন্যান্স কস্ট, এটাই সে তুলতে পারছে না। তাহলে আমি একটা বড় প্রজেক্ট যখন করছি, যে কোনো ধরনের মেগা প্রজেক্ট যখন আমি নিচ্ছি, তাহলে তো এই মেগা প্রজেক্ট থেকে আমার কী ধরনের রেভিনিউ আসবে, কতদিনে এটার কস্টটা উঠে আসবে, এটার তো হিসাব করা দরকার আছে। এখন আমি এমন একটা টানেল করছি, তার মানে টানেলটা আসলে কেউ ইউজ করছে না তেমন একটা। তো এই ধরনের মেগা প্রজেক্ট করবার মধ্য দিয়ে আসলে মেগা প্রজেক্ট থেকে মেগা দুর্নীতির সুযোগেই শুধু হয়, বা
পলিটিক্যালি হয়তো একটা পপুলার কাজ আমি দেখাচ্ছি, এ ধরনের অ্যাসেসমেন্ট ছাড়া। তো চায়নার তো এ ধরনের মেগা প্রজেক্টে ইনভেস্ট করবার ইনসেন্টিভ আছে তাদের, কিন্তু এ ধরনের মেগা প্রজেক্টে চায়নার এই রেসপন্সিবিলিটিটা আছে কি না যে তারা এটার সঠিক কস্ট বেনিফিট অ্যানালাইসিস করছে এবং এটা আমাদের জন্য আসলেই ভালো হচ্ছে কিনা। আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করব তো আমার ওয়েলফেয়ারের জন্য, ভালোর জন্য, কিন্তু এটা যদি এমন হয় যে ওই ডেভেলপমেন্ট প্রজেক্টটা আমার জন্য একটা বার্ডেন হয়ে গেল, তাহলে আবার কিন্তু এই ক্রিটিকটা আসবে যে এখানে আসলে এইসব প্রজেক্টের অধীনে এটা যারা করে আর কি, এই ক্রিটিকগুলো হয় যে এটা আসলে একটা ঋণের বোঝা বাড়ানোর একটা কৌশল বা চীনের যে ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধি করা এ ধরনের কৌশলের পার্ট হয়। এর বাইরে আমি মনে করি যদি এটা স্ট্র্যাটেজিক ওয়েতে হয় এবং এ ধরনের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে নেওয়া হয় তাহলে এটা গুড, ঠিক আছে, ইকোনমিক ডিসিশন হিসেবে। আদারওয়াইজ এটা হয়ে যাবে যে চীনের একটা প্রভাব বলয় বৃদ্ধি করা বা তাদের ঋণের বোঝা বৃদ্ধি করা, বাংলাদেশকে আরও নানান শর্তের বেড়াজালের মধ্যে আটকানো, এটা তখন ক্ষতিকর হতে পারে, আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। জি, ডক্টর মারুফ মল্লিক, একটু আপনার কাছে জানতে চাই, তিনি যেটির কথা বলছিলেন যে ঋণের বোঝা, অলরেডি আমরা ঋণের বোঝা আমাদের অনেকটা রয়েছে। তিনি যে উদাহরণ দিচ্ছিলেন যদি সেটিকে আরেকটু স্পেসিফিক করি, যে শ্রীলঙ্কার উদাহরণ আছে, চীনের ঋণের জালে তারা জর্জরিত হয়ে আর্থিক সংকটে ব্যাপকটা পড়েছিলেন। বাংলাদেশ কি এখন সেই দিকটি মাথায় রেখে চলছে কিনা, নাকি এখন আমার টাকা দরকার যে কোনোভাবে যে কোনো প্রজেক্টে নিয়ে আসার চেষ্টা করা হবে? না, বাংলাদেশকে তো অবশ্যই দিকটা মাথায় রেখে আগাতে হবে যে আপনি যে শুধু ঋণ নেবেন তাই না, ঋণের কি শর্তাবলী কি আছে বা আপনি কি শর্তে ফেরত দিবেন, কবে ফেরত দিবেন এবং কোন প্রজেক্টে আসলে বিনিয়োগ করছে, উনি যেটা বললেন ক্লিয়ার করে বললেন, এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। এখন চীনের সঙ্গে শ্রীলঙ্কার যে ঘটনাটা হচ্ছে, শ্রীলঙ্কার কিন্তু আসলে যে ওই অর্থে বাংলাদেশের মতো স্ট্রং, ধরেন যে বাংলাদেশ খুব ভালো না, বাট কম্পেয়ার টু শ্রীলঙ্কা বা সাউথ এশিয়ান কান্ট্রিজ, বাংলাদেশের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যে আমাদের রিমিটেন্স আছে এবং অ্যাট দি সেম টাইম আরএনজি সেক্টর থেকে একটা ভালো একটা অঙ্ক আমরা বাইরে থেকে আনতে পারি। তো সেই জায়গায় শ্রীলঙ্কার মতো হওয়ার কোনো চান্স নাই এবং শ্রীলঙ্কার দিকটা মাথায় রাখার খুব গুরুত্বপূর্ণ ভূমিকাও নাই, দরকারও নেই। বিকজ শ্রীলঙ্কার সবচেয়ে বেশি বড় একটা উল্লেখযোগ্য একটা অংশ ফরেন কারেন্সি কিন্তু আসে আপনার ট্যুরিজম থেকে। তো ওই সময় নানা কারণে, করোনা এবং আরও আনুষঙ্গিক কিছু কারণে কিন্তু ওদের ট্যুরিজমটা ফল করেছিল এবং সেই জায়গায় হচ্ছে তারা যে ঋণের কিস্তি ফেরত দেওয়া বা শর্তে আটকে গিয়েছিল। বাংলাদেশের এই ধরনের সংকট হবে না, তবে অবশ্যই আপনি যখন দ্বিপাক্ষিক চুক্তি করতে যাবেন, সেটা শুধু ঋণ না, সেটা যে কোনো চুক্তি হতে পারে, মিলিটারি প্যাক্ট হতে পারে বা আপনার ট্রেডের প্যাক্ট হতে পারে, নানা ধরনের। সেই জায়গায় আসলে আপনাকে আলটিমেটলি একটা রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখতে হয় যে আমি এই চুক্তি থেকে সর্বোচ্চ কতটুকু লাভবান হব। এটা আপনি যার সঙ্গেই চুক্তি করেন না কেন, চীনের সঙ্গে করেন, ইউএসের সঙ্গে করেন, এখন কোনো চুক্তিতে দেখবেন যে আপনার ভিজিবল বেনিফিট খুব কম, কিন্তু আপনি যদি ব্যাকড্রপের যান তাহলে দেখবেন যে ওখানে কিছু এক্সট্রা বেনিফিট আছে যেটা আসলে আপনার রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরেন জাপানে বা সাউথ কোরিয়াতে মার্কিন ঘাঁটি আছে, এখন এটা যদি আমরা বিবেচনা করি তাহলে এটা আসলে জাপান বা দক্ষিণ কোরিয়ার খুব বেশি যে লাভ হচ্ছে তা কিন্তু না। জার্মানিতে আপনার মার্কিন সৈন্য এখনও আছে, এই সৈন্য রাখার কারণে এদেরকে কিন্তু পয়সা দিতে হয় দেশগুলোকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে। তাহলে এখন আপনি বাইরে থেকে দেখবেন যে অন্য দেশের সৈন্য আপনি নিজের দেশে পুষছেন, তাই তো? তাহলে এটা তো আপনার জন্য খুব একটা লাভজনক হচ্ছে না। কিন্তু আপনি যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন, দেখেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু খুব হম্বিতম্বি করে, এদিকে তাকায় ওইদিকে তাকায়, মিসাইল মারে, এই করে সেই করে, কিন্তু সে কিন্তু কখনোই দক্ষিণ কোরিয়াতে কিন্তু হামলা করে নাই বা জাপানে কিন্তু হামলা করে নাই, খুব বেশি দূরে তো না, একদম তো বর্ডার শেয়ার করে তো তারা, সাউথ কোরিয়া নর্থ কোরিয়া, যে কোনো মুহূর্তে একটা মিসাইল কিন্তু সে মেরে দিতে পারে। কিন্তু উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি এটা করে না কেন? কারণ ওইখানে ব্যালেন্স হয়েছে, কারণ উনি জানে আমি যদি একটা মিসাইল মেরে দিই পাল্টা মিসাইল আসলে আমার দেশে চলে আসবে। এই জায়গায় কিন্তু সাউথ কোরিয়া এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সৈন্য সে লালন পালন করে সে একটা শক্তির ভারসাম্য আনছে, কারণ নিজের যেহেতু মিলিটারি ক্যাপাসিটি নাই, সে যেহেতু উত্তর কোরিয়াকে ডিটার করতে পারবে না, তাইলে পরে তার অন্যের সহায়তা নিয়ে কিন্তু পাওয়ার ব্যালেন্স করতে হবে। আদারওয়াইজ তাকে সাউথ কোরিয়ার সঙ্গে মিলেমিশেই থাকতে হতো বা তার বশ্যতা স্বীকার করতে হতো। তো সেই জায়গাটায় আমি মনে করি যে চুক্তির ক্ষেত্রেও আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে কতটা প্রফিট আমি ম্যাক্সিমাইজ করতে পারছি এবং দীর্ঘমেয়াদে আমাকে সুফল দিবে কিনা। এখন হয়তো আমি এমন কিছু চুক্তি করে ফেললাম, বড় ইনফ্রাস্ট্রাকচার করে ফেললাম যেটা দেখতে খুব আকর্ষণীয়, মানুষজনকে বলা যাবে যে আমরা এই যে টানেলের উদাহরণ তো উনি দিলেন যে বিশাল টানেল করে ফেলেছি আমরা কর্ণফুলীর নিচে, কিন্তু দিন শেষে তো লাভজনক হয়নি আমাদের জন্য, কারোর জন্যই। কিন্তু আবার দেখেন
পদ্মা সেতু করেছে আমাদের, এখন পদ্মা সেতুর কিন্তু একটা ইমপ্লিকেশন আছে, ইকোনমিক ইমপ্লিকেশন আছে, আপনার ট্রান্সপোর্টেশন সব কিছু মিলিয়ে। বা এখন আমরা যদি তিস্তার প্রজেক্টটা করতে পারি তাহলে আমাদের জন্য বেনিফিট হবে। এটা দুই দিক দিয়ে বেনিফিট হবে। একটা হচ্ছে যে আমাদের ওই অঞ্চলে একটু অর্থনীতির চাকাটা সচল হবে, বন্যা টন্যা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে আমরা এগিয়ে যাব। আর সবচাইতে স্ট্র্যাটেজিক যে বিষয়টা হবে ইন্ডিয়ান বর্ডারের কাছে চীনের উপস্থিতি, সেইটা কিন্তু বাংলাদেশের যে রিজিওনাল যে নিরাপত্তার এই বিষয়, ইস্যুতে কি বাংলাদেশ তিস্তা নিয়ে বেশি আগ্রহী নাকি পদ্মার যে ব্যারেজের পরিকল্পনা নতুন করে নেওয়া আমার হচ্ছে কাছে মনে হয় দুইটাই সমান গুরুত্বপূর্ণ। এখন এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে যে পদ্মা ব্যারেজের ইকোনমিক বেনিফিটটা আমাদের আসবে কিনা, বা এটা লাভজনক হবে কিনা, পানি পাবো কিনা। কিন্তু আপনার আমি যেটা বললাম যে ভিজিবল বেনিফিটের চাইতে আপনার যে ইনডিরেক্ট যে বেনিফিটটা থাকে, সেদিকে নজর দেওয়া উচিত। পদ্মা ব্যারেজ এবং তিস্তার কিছু স্ট্র্যাটেজিক সুফল বাংলাদেশ পাবে আমি মনে করি। হয়তো বা ঠিক পানি আপনি ওইভাবে পাবেন না, বা দেখা গেছে যে ব্যারেজ করলে হয়তো বা ভাটিতে আপনি চর জমতে পারে, বা যে তিস্তার ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ তিস্তার কারণে কিন্তু আপনার ব্যারেজে কিন্তু আপনি পানি আটকাতে পেরেছেন, কিন্তু এখন অনেক ক্যানেলে পানি পাওয়া যায় না, নানা কথা টথা শুনি। কিন্তু তিস্তা ওই ব্যারেজ হওয়ার কারণে কিন্তু ইন্ডিয়া যে গজলডোবাতে যে একটা ব্যারেজ করেছে ওইটা কিন্তু একটা পাল্টা পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যাচ্ছে। আল মামুন বিধায়ক, একটু আপনার কাছেও জানতে চাই, জিডিআইয়ের এই যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, সেটি হয়তো প্রধানমন্ত্রীর এই সফরেই তার একটি বার্তা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কি নতুন করে কোনো আমরা সুবিধা পাবো কিনা? আসলে কিছু প্রত্যক্ষ বেনিফিট থাকে, কিছু পরোক্ষ বেনিফিট থাকে। আমরা দেখেছি যে আসলে চীনের যদিও অনেকগুলো দেশ আছে, বাট চীন অন্যতম ভূমিকা পালন করে ব্রিক্সে, এবং এখানে ব্রিক্সের আবার একটা ব্যাংক আছে, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। সো ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে এই দুইটাকে এই মুহূর্তে আমাদের অ্যাভয়েড করার সুবিধা নেই। আমি দুজন ভাইয়ের সাথে একমত, আমার সহ আলোচক, কিন্তু আমি কিছু পয়েন্ট অ্যাড করতে চাই যেগুলো আসলে এর সাথে কানেক্টেড। বাংলাদেশের যদি আপনি ঋণের ক্ষেত্রে চিন্তা করেন, বাংলাদেশে সর্বোচ্চ ঋণ দেয়া হলো IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে জায়গা, তারপরে আমরা চাইনিজ ফান্ডেড প্রজেক্টগুলো দেখি। ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর যেই সমস্যাটা আমাদের ক্ষেত্রে হয় যে তারা ঋণের সাথে সাথে আরও কিছু শর্ত চাপিয়ে দেয় আমাদের উপরে, যেগুলো অনেক সময় বাস্তবসম্মত হয় না। চীনের ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে সুবিধাটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ও শর্তগুলো লিমিটেড টু দ্যাট প্রজেক্ট অনলি, তার বাইরে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি, আমাদের শৃঙ্খলা আমরা কিভাবে মেনটেন করব সেটার ব্যাপারে তারা আসলে খুব বেশি হস্তক্ষেপ করে না। এদিক থেকে চিন্তা করলে বাংলাদেশ আসলে চীনের ফাইন্যান্সিংয়ে একটু কমফোর্ট জোনে থাকে। কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে যে তার ইন্টারেস্ট রেট বেশি, এই ক্ষেত্রে চীনের কস্ট অফ ফান্ডিং বেশি, সেটা হিসাব নিকাশ করেই আসলে আমাদের নিতে হয়, কারণ সেই ফাইন্যান্সিং করছে যে প্রজেক্টটা সেটা তাই না, আবার ওই প্রজেক্ট রিলেটেড কাজের ব্যাপারেও তাদের কিছু শর্ত থাকে, এটা সকল ক্ষেত্রেই হয়। আমি যত জায়গায় ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রেও হয়, জায়গার ক্ষেত্রেও হয়, জায়গার ক্ষেত্রে হয়, ঠিক আছে, হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রেও কনসালটেন্সি দিয়ে অনেক কিছু হয়, এগুলো আমরা জানি। তো এইটা একটা ব্যাপার আছে। দুই নাম্বার যেটা হয় যে চীনের প্রজেক্টগুলোর ক্ষেত্রে একটা বড় সমালোচনা হয় হলো টানেলটা নিয়ে। আমি আসলে এটার সাথে একটু সংযুক্ত ছিলাম বাংলাদেশ চায়না চেম্বারের সূত্রে। এই টানেলটা কিন্তু আলাদাভাবে কোনো একটা প্রজেক্ট না, এটা ছিল হলো যে আনোয়ারাতে আপনার চাইনিজ ইকোনমিক জোন এবং কোরিয়ান ইকোনমিক জোন যেটা আছে, এবং আরও কিছু ইকোনমিক জোন ওই পাশে হওয়ার কথা ছিল। এবং ইকোনমিক জোনগুলোর একটা পূর্বশর্ত ছিল যে দ্রুততম সময়ে তাকে চিটাগং পোর্টে এই পণ্য পৌঁছাতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে চীনের সাথে আমাদের ডিরেক্ট শিপিং চালু হলো, RTGS চালু হলো, এবং আরও বেশ কিছু ব্যাংকিং ফ্যাসিলিটিস আমরা নিয়ে আসলাম। কিন্তু সমস্যাটা হয়েছে যে এখানে ওই ঘোড়া আগে না গাড়ি আগে হয়ে গেছে। আচ্ছা, আমরা ইকোনমিক জোনটা করতে পারি না, কিন্তু টানেল করে বসে আছি, সেই কারণে টানেলের কোনো আউটপুট আমরা পাচ্ছি না। দ্য ভেরি গুড থিং ইজ এখন এই যেই কারণে টানেলটা করা হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন, এবং আশা করি যে এখন টানেলের যথাযথ ব্যবহারটা পাওয়া শুরু হবে বলে মনে করছেন। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।